শ্যামল কুমার মিত্র, কনফেডারেশন। গতকাল যাদবপুর নিয়ে একটি ভিডিওতে আমি প্রথমেই বলেছিলাম যে আজ 25শে আগস্ট বকেয়া ডিএ সংক্রান্ত সর্বশেষ যে তথ্য সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। তা গত 1 জুন এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকে এবং গত 14ই আগস্ট মাননীয় অর্থ সচিব তার সঙ্গে বৈঠকে আমরা অত্যন্ত সুনির্দিষ্টভাবে অন্যান্য বিষয়ের সঙ্গে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মী, ওয়ার্ক চার্জ কর্মী, ডেলি রেটেড কর্মী যারা এনভিএফ, হোমগার্ড, তারপরে সিভিল ডিফেন্স ইত্যাদিতে কাজ করেন এবং সরকারি চুক্তিকর্মী, এরা কেউ এখনো পর্যন্ত বকেয়া ডিএর 1 নয়া পয়সা পাননি এবং সরকার কমপ্লায়েন্স রিপোর্টে সুপ্রিম কোর্টে এই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই রায় কার্যকর করার আওতার বাইরে রাখার জন্য আবেদন করেছেন। স্বাভাবিকভাবে 14ই আগস্টের বৈঠকে আমরা বিষয়গুলি তুলি। তা প্রভাত কুমার মিশ্র মহাশয় আমাদের বলেন যে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের সরকার এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া ডিএর বা ডিয়ারনেস রিলিফের টাকা দেবেন। সরকারের সদিচ্ছা রয়েছে, এজন্য মিটিংও হচ্ছে, কিন্তু তাদের সার্ভিস বুকগুলো সব ম্যানুয়াল এবং অন্যান্য কাগজপত্র এত ছড়িয়ে ছিটিয়ে আছে যে সেগুলোকে সম্মিলিত করে তাদের হিসেব প্রস্তুত করাটা খুব কঠিন হয়ে যাচ্ছে। তা আমি তাকে প্রশ্ন করেছিলাম দুটি বিষয়। একটি, যে আপনারা যদি গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই বকেয়া ডিএর টাকা দেওয়ার সিদ্ধান্ত নিয়েই থাকেন, তাহলে সুপ্রিম কোর্টের রায় 5ই ফেব্রুয়ারি 2026-এর যে রায় হয়েছে সেই রায় কিন্তু শুধুমাত্র রূপা 2009-এর মধ্যেই সীমাবদ্ধ। ষষ্ঠ রাজ্য বেতন কমিশন বা সপ্তম রাজ্য বেতন কমিশন বা পরবর্তী রাজ্য বেতন কমিশনের ক্ষেত্রে এই রায়ের কিন্তু কোনো কার্যকারিতা বা কোনো প্রভাব নেই। তাহলে আপনারা যদি আইনি অধিকার হিসেবেই 5ই ফেব্রুয়ারি 2026-এর রায় কার্যকর করার আওতার মধ্যে রেখেই যদি গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই টাকাটা দিয়ে দেন, তাহলেও আপনাদের খরচ করতে হবে অর্থ। আবার ভলিটেশন বা দয়ার দান হিসেবে যদি আপনারা দেন তাহলেও আপনাদের খরচ করতে হবে। কিন্তু আইনি অধিকার হিসেবে দিলে গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীরা একটা সম্মান, একটা মর্যাদা পাবেন এবং একটা অধিকার, যে অধিকারের জন্য দীর্ঘ 11 বছর ধরে আমরা লড়াইটা করছি। তাহলে সেইভাবে দিতে আপনাদের আপত্তিটা কোথায়? এইভাবে আইনি অধিকার হিসেবে তাদের এই বকেয়াটা দিলে তো এর দায় পরবর্তীকালে আপনাদের নিতে হচ্ছে না, কারণ এই রায় তো শুধুমাত্র পঞ্চম রাজ্য বেতন কমিশনের উপর এবং রূপা 2009-এর উপর। তাহলে তো আইনি অধিকার হিসেবে তাদের এই টাকাটা দিলে আপনাদের ক্ষেত্রে তো কোনো বাড়তি দায় এসে পড়ছে না। তাহলে তাদের সম্মানের সঙ্গে দয়ার দান হিসেবে না দিয়ে সম্মানের সঙ্গে অধিকার হিসেবে তাদের দিতে আপনাদের সমস্যাটা কোথায়? তিনি কোনো স্পষ্ট উত্তর কিন্তু দিতে পারেননি। দ্বিতীয় যে বিষয়টা আমি বলেছিলাম আপনারা যে দেবেন, এবং সুপ্রিম কোর্টে 31/12/2000 পর্যন্ত যে হিসেব দিয়েছিলেন রাজ্য সরকার, তারপরে আরও 4 বছরের হিসেব বেড়েছে, অর্থাৎ 2019 পর্যন্ত সুপ্রিম কোর্টের রায় হয়েছে। তাহলে এই বিপুল অর্থ আপনারা যদি বাজেটে তো কোনো সংস্থান রাখেননি, তাহলে দেবেন কোথায়? তো উনি বলেছিলেন ওটা সমস্যা হবে না, আমরা বাজেটে সংস্থান করে নেব। কিন্তু মুশকিল হচ্ছে আমরা সুনির্দিষ্ট সময়ভিত্তিক কোনো আশ্বাস কিন্তু পাইনি। এবং শুধু তাই নয়, আমরা যখন বলেছিলাম যে আপনারা তাহলে একটা সুনির্দিষ্ট অর্ডার বার করুন যে তাদের দেয়ার সিদ্ধান্ত হয়েছে তাদের দেয়া হবে, কিন্তু
এই কারণে তাদের দেয়া যাচ্ছে না, এগুলো কমপ্লিট করে তাদের দিতে এই সময়ের মধ্যে আমরা পাবো। তারা পাবেন, তাহলে তো তারা আশ্বস্ত হন, তাহলে এরকম একটা অর্ডার বার করুন। সেক্ষেত্রেও কিন্তু কোনো তিনি ইতিবাচক বক্তব্য রাখেননি। আবার কলকাতা হাইকোর্টে অনারেবল জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে যে মামলা হয়েছে, যে এই 5ই ফেব্রুয়ারির রায় গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে রাজ্য সরকার কার্যকর করছেন না, সেটা কার্যকর করার দাবিতে যে মামলা হয়েছে, সেখানে কিন্তু রাজ্য সরকার আবার বলেছেন যে তাদের আর্থিক সমস্যা রয়েছে বলে দিতে সমস্যা হচ্ছে। এখন কোনটা সত্যি আমি জানি না। যাই হোক, 11ই সেপ্টেম্বর রাজ্য সরকারকে এই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশন সম্পর্কে স্ট্যাটাস রিপোর্ট জমা দিতে হবে। আমরা হাইকোর্টে এই স্ট্যাটাস রিপোর্ট জমা পড়লে জানতে পারবো যে রাজ্য সরকারের সর্বশেষ অবস্থানটা এই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের ক্ষেত্রে ঠিক কি। এবং 22শে সেপ্টেম্বর যে সংগঠনগুলি মামলা করেছেন তারা উত্তর দেবেন। তা স্বাভাবিকভাবে এই মামলার বিষয়বস্তু সম্পর্কে আমরা যথেষ্টই ওয়াকিবহাল, এবং যখন ফিরদৌস শামীম বা বিকাশ রঞ্জন ভট্টাচার্যের চেম্বারে এই সংক্রান্ত আলোচনা তারা করেছিলেন, আমরাও ছিলাম। ফলে এটার দিকে আমরা তাকিয়ে আছি। কিন্তু একটা কথা আমরা সুনির্দিষ্টভাবে বলতে চাই, সুপ্রিম কোর্টের রায় হয়ে গেছে, রাজ্য সরকারকে এটা আইনি অধিকার হিসেবেই গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের দিতে হবে। যতক্ষণ না রাজ্য সরকার এটা করছেন, আমাদের আইনি লড়াই চলবে। এবারে আসুন, এই ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী এবং চুক্তিভিত্তিক কর্মচারী, সরকারি চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী যারা ডিএটা পান, তাদের সম্পর্কে কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্বাস প্রভাত কুমার মিশ্র সাহেব দেননি। তা আমরা তাকে বলেছিলাম, এবং তিনি ডেলি রেটেড কর্মচারীরাই বকেয়া ডিএ পাবেন কিনা এ নিয়ে তার মনে সংশয় আছে বলে আমাদের মনে হয়েছিল। সে কারণে আমরা তাকে বলেছিলাম যে দেখুন, শেষ যখন 4% ডিএ আমরা পেয়েছিলাম, সেই অর্ডার দেখুন, তখন কিন্তু ডেলি রেটেড কর্মচারীদের দৈনিক মজুরি 21 টাকা করে বেড়েছিল। আবার যে 20% ডিএর অর্ডার আপনারা বার করেছেন, সেখানেও দেখবেন যে ডেলি রেটেড কর্মীদের দৈনিক মজুরি কিন্তু 121 টাকা বেড়েছে। এটা রীতি, এটা হয়ে আসছে। কাজেই তারা বকেয়া এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত বকেয়া পাওয়ার অধিকারী, তাদের এটা দিতে হবে। কিন্তু কোনো সুনির্দিষ্ট আশ্বাস আমরা তার কাছ থেকে পাইনি। তা আমাদের সাধারণ সম্পাদক মলয় মুখোপাধ্যায় লাগাতার অর্থ দপ্তরের সঙ্গে যোগাযোগ রেখে চলেছেন, এবং আমাদের ওই কমিটি তারা চলেছেন, এবং অর্থ সচিবের সঙ্গে একাধিকবার মলয়বাবু যোগাযোগ করেছেন। তাতে কেএমসি এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন নেন, তাদের সম্পর্কে একটা ইতিবাচক বক্তব্য এসেছে যে তাদের কিছু কিছু ব্যাংকের, এবং তার তথ্য আমাদের কাছে তিনি পাঠিয়েছেন, তাদের এই টাকাটা দেয়া শুরু হয়েছে। এখনো সবাই পাননি, কিন্তু কিছু কিছু কেএমসি এলাকার পেনশনার তারা এই টাকা তাদের ব্যাংক অ্যাকাউন্টে ক্রেডিট হয়েছে, তারা পেয়েছেন, এবং কাজটা শুরু হয়েছে। এখন আমরা সবসময় বলি যে এই সরকার এবং আগের সরকার এই বকেয়া ডিএ প্রসঙ্গে একটা অস্বচ্ছতার মানে পথে চলছেন। আপনি যখন বেতন পান, তখন কিন্তু আপনাকে একটা পে স্লিপ দেওয়া হয়, আপনি জানতে পারেন আপনার বেসিক পে কত, আপনার ইনক্রিমেন্ট কত হয়েছে, আপনার ডিএ কত, আপনার হাউস রেন্ট অ্যালাউন্স কত, আপনার কত লোন কাটছে, হ্যাঁ, প্রভিডেন্ট ফান্ডে কত কাটছে, সব কিছু মিলিয়ে আপনি কিন্তু একটা নির্দিষ্ট হিসেব পান। আবার যদি আপনার কোনো বকেয়া সরকারের কাছে থেকে থাকে, বিভিন্ন বিষয় থাকে, মেডিকেল রিইম্বার্সমেন্ট থাকে বা ইত্যাদি ইত্যাদি যাই থাক, সেখানেও কিন্তু একটা সুনির্দিষ্ট স্টেটমেন্ট থাকে। আবার যদি প্রভিডেন্ট ফান্ডের হিসেব, সেও কিন্তু আপনারা বছরে বছর এই হিসেব কিন্তু প্রতি বছর প্রভিডেন্ট ফান্ড কর্তৃপক্ষ আপনাদেরকে কিন্তু দিয়ে দেয়।
আবার একটা মুদিখানার দোকানে যখন আপনি জিনিস কিনতে যান, তারাও কিন্তু আপনি কত জিনিস কিনলেন, কিভাবে তার দাম কি এবং কত কিনেছেন, তার কত দাম হলো, মোট একটা করে আপনাকে একটা হিসেব দেয়। রাজ্য সরকার কিন্তু এই এপ্রিল 2008 থেকে ডিসেম্বর 2019 পর্যন্ত যাদের 16 থেকে 19 পর্যন্ত দিলেন বা যাদের প্রভিডেন্ট ফান্ডে ঢুকিয়ে দিলেন, তাদের কাউকে কিন্তু একটা স্টেটমেন্ট দিলেন না, একটা হিসেব দিলেন না যে কি হিসেবে তারা এই বকেয়াটা দিলেন, কোন শতাংশে হলো, হ্যাঁ এআইসিপিআই ধরে দিলেন না অন্য কিছু ধরে দিলেন, কারোর পক্ষে কিন্তু জানা সম্ভব হচ্ছে না। আমরা বারবার অর্থ সচিবের কাছেও বলেছি, আবারও আমরা বলছি এবং আবারও বলবো যে দয়া করে আপনারা স্টেটমেন্ট দিন। এত অস্বচ্ছতা কেন? আমাদের যে প্রাপ্য টাকাটা আমরা পাচ্ছি, আমরা কি হিসেবে পাচ্ছি এটা তো আমাদের জানতে হবে, সেটা আমরা জানতে পারছি না। এবং স্বাভাবিকভাবেই কলকাতা কর্পোরেশন এলাকার ব্যাংকগুলি থেকে যারা পেনশন পান, তাদের মধ্যে যাদের যাদের টাকা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, তাদের মধ্যে যারা আমাদের ফোন করেছেন, আমরা কিন্তু একটা জিনিস বুঝতে পারছি যে এই টাকার পরিমাণটা নিয়ে কিন্তু যথেষ্ট বিতর্ক রয়েছে। মানে প্রত্যেকেই প্রায় বলছেন যে 16 থেকে একবারে 2008 থেকে 19 পর্যন্ত বকেয়া ডিএর 50% হলে যা হওয়া উচিত অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে, তার থেকে কিন্তু অনেক 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 কম পাচ্ছেন তারা। মানে 50% তো রাজ্য সরকার দিয়ে দেবেন বলেছিলেন, সেই হিসেব কিন্তু মিলছে না। তাই আমরা আবারও রাজ্য সরকারের কাছে আবারও বলবো যে আপনারা স্টেটমেন্ট দিন। ওয়ার্ক চার্জ কর্মচারীদের সম্পর্কে আমাদের অর্থ দপ্তর থেকে একটা খবর আমরা পেয়েছিলাম যে ওয়ার্ক চার্জ কর্মচারীদের বকেয়া টাকা ব্যাংকে ঢুকতে শুরু করেছে, কিন্তু এখনো পর্যন্ত সেভাবে ওয়ার্ক চার্জ কর্মচারীদের যারা নিত্য আমাদের ফোন করেন দৈনন্দিন, তারা তাদের আশঙ্কার কথা জানান বা কবে পাবো জানতে চান, তারা কিন্তু এখনো পর্যন্ত একজন ওয়ার্ক চার্জ কর্মচারী বাদে বাকি কেউ কিন্তু এখনো আমাদের জানাননি। কাজে ওয়ার্ক চার্জ কর্মচারীদের বিষয়টা ঠিক কোন জায়গায় আছে আমরা জানি না। আর বাকিদের ক্ষেত্রে কিন্তু এখনো পর্যন্ত কোনো সিদ্ধান্ত সরকার নিয়েছেন বলে আমাদের জানা নেই। আমাদের প্রাপ্তি এইটুকুই যে কেএমসি এলাকার পেনশনারদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ঢুকতে শুরু করেছে, কিছু মানুষ পেয়েছেন। আমরা আশা করছি অন্তত মাননীয় অর্থ দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি প্রভাত কুমার মিশ্রের বক্তব্য অনুসারে আমরা আশা করছি যে এবার প্রত্যেকের অ্যাকাউন্টেই ব্যাংক অ্যাকাউন্টেই টাকাটা ঢুকে যাবে। কিন্তু হিসেবের ভুল বা অন্যান্য বিষয় নিয়ে আমাদের লড়াই জারি থাকবে এবং মালহোত্রা কমিটি যেদিন আমাদের ডাকবেন আমরা নিশ্চয়ই সেখানে গিয়ে এই সমস্ত বিষয় উত্থাপিত করব। আমরা একটা কথা সুনির্দিষ্টভাবে বলতে চাই, সেটা হচ্ছে আমরা যেমন গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মরত এবং অবসরপ্রাপ্ত কর্মীদের এই বকেয়া ডিএ এবং ডিয়ারনেস রিলিফের টাকা আইনি অধিকার হিসেবেই যাতে তারা পান, তার জন্যই আমরা লড়াইটা করব, দয়ার দান হিসেবে নয়। 2 নম্বর, ওয়ার্ক চার্জ, ডেলি রেটেড এবং চুক্তি নিযুক্ত কর্মী, সরকারি কর্মী যারা ডিএ পান, তাদের জন্য আমাদের লড়াই জারি থাকবে। কেএমসি এলাকার কতজন পাচ্ছে আমরা নজর রাখছি এবং যদি দেখা যায় যে আবার কোনো জটিলতা সৃষ্টি হয়েছে, আমরা নিশ্চয়ই সরকারের অর্থ দপ্তরের সঙ্গে আমরা যোগাযোগ করব। আমরা চেষ্টা করছি, কিন্তু আগেই আমি বলেছি, বহুবার বলেছি যে পূর্বতন সরকার এবং বর্তমান সরকার কেউই সুপ্রিম কোর্টের এই রায়টা কিন্তু মানেননি। তারা পরিকল্পিতভাবে একটা বহুমাত্রিক জটিলতা তৈরি করেছেন এবং এমন একটা পরিস্থিতির মধ্যে নিয়ে গেছেন যে আদৌ কারা পাবে, কে পাবে, আদৌ সবাইকে দেবেন কিনা, এ নিয়ে কিন্তু একটা গভীর হতাশা, একটা সন্দেহ বাতাবরণ কিন্তু রাজ্য সরকার পরিকল্পিতভাবে তৈরি করে ফেলেছেন। আমরা এইসব চালাকিতে ভোলার পাত্র নই। 11 বছর ধরে যখন এই আইনি লড়াইটাকে আমরা টেনে নিয়ে যেতে পেরেছি, আগামী আরও যদি 2-1 বছর আমাদের এই লড়াইটা টেনে নিয়ে যেতে হয় আমরা যাব, কিন্তু অত্যন্ত সুনির্দিষ্টভাবে বলছি অল ইন্ডিয়া কনজিউমার প্রাইস ইন্ডেক্স মেনে রোপা 2009-এর যে কনস্টিটিউশনাল কমিটমেন্ট, সেই কমিটমেন্ট অনুসারে রাজ্য সরকারি কর্মচারী
গ্র্যান্ট ইন এইড ইনস্টিটিউশনসের কর্মচারী, ওয়ার্ক চার্জ কর্মচারী, ডেলি রেটেড কর্মচারী এবং যারা ডিএ গেটিং চুক্তিভিত্তিক কর্মচারী এবং প্রত্যেকের জন্যই কিন্তু আমাদের লড়াই জারি থাকবে এবং সকলে একইভাবে তারা যাতে এই আইনি অধিকার হিসেবে এই বকেয়াটা পান তার জন্য আমাদের আইনি লড়াই জারি থাকবে এবং আন্দোলনও বজায় থাকবে। আরেকটি বিষয় আমরা অর্থ সচিবকে বলেছিলাম, এখনো পর্যন্ত আজকেও ভিন রাজ্যে যারা বসবাস করেন আমাদের রাজ্যের পেনশনার, তারা কিন্তু আজও এই বকেয়া পাননি। আমরা আবারও মাননীয় অর্থ সচিবের সঙ্গে যোগাযোগ করব, কারণ এই সংখ্যাটা খুব বেশি নয়। তারা ভিন রাজ্যে আছেন, ভিন রাজ্যে দেশের বাড়িতে চলে গেছেন, ফলে তাদের আতঙ্কটা আরও অনেক বেশি। তারা সরাসরি এসে তাদের দপ্তরে বা এতে যোগাযোগ করাটা তাদের পক্ষে সম্ভব নয়। তারা পেনশনার, তাদের বয়স হয়েছে। আমরা রাজ্য সরকারকে বলেছি এবং আবারও বলবো। তবে একটা বিষয় আমি অত্যন্ত স্পষ্টভাবে বলে দিতে চাই, পূর্বতন সরকার এবং বর্তমান সরকার কেউই সুপ্রিম কোর্টের এই রায়টা মানেননি। পূর্বতন সরকার বহুমাত্রিক জটিলতাটা তৈরি করেছিলেন 100% নিউট্রালাইজেশনের নামে, তথাকথিত স্টেট বেসড সিপিআই একটা তৈরি করে আমাদের প্রাপ্যের থেকে 57% কম দিয়েছিলেন। বর্তমান সরকার সুপ্রিম কোর্টে আবেদন করেছেন যে 85% নিউট্রালাইজেশন, অর্থাৎ আগে যে আমরা 57% প্রাপ্য থেকে কম পেয়েছিলাম, আগামী দিনে যা পাবো সেটা আরো অনেকটা কম হবে। আগের সরকার 2026 ডিসেম্বর পর্যন্ত সময় চেয়েছিলেন, এরা 2028 পর্যন্ত চলে গেছেন। কাজেই উভয় সরকারই এই রায় কার্যকর করার ক্ষেত্রে একটা কর্মী বিদ্বেষী অবস্থান নিয়ে চলছেন, এ বিষয়ে আমাদের কোনো সন্দেহ নেই এবং কার্যত সরকারের উপর আস্থা রাখার মতো কোনো বিষয় কিন্তু এই বিষয়ে আমরা পাচ্ছি না। তবে আইনি লড়াই এবং মালহোত্রা কমিটির মধ্যে যে লড়াই সেটা আমরা লড়ে নেব, এ বিষয়ে আপনারা নিশ্চিত থাকুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।